দেখুন, বাংলা চলচ্চিত্রে খুব বেশি কোর্টরুম ড্রামা কিন্তু আমরা দেখতে পাই না। ধরেই নেওয়া যায় চিত্র পরিচালক কিংবা নির্দেশকরা বাংলার কোর্টরুমকে কেন্দ্র করে সে অর্থে নতুন গল্পের হদিশ কিন্তু পায় না। কিন্তু বিশ্বাস করুন, এসএসসি মামলা শেষ 2 বছর ধরে অত্যন্ত কাছ থেকে দেখে আমার অন্তত মনে হচ্ছে রাজ্য সরকার এবং এসএসসি দুপক্ষই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে প্রতি মুহূর্তে যে খেল দেখাচ্ছে তা কোনো অংশে কোর্টরুম ড্রামার থেকে এক ফোঁটাও কম নয়। এবার রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে গেছিল কেন? কারণ রাজ্য সরকার এবং এসএসসি দুপক্ষরই দাবি যে যারা অযোগ্য দাগী বলে অলরেডি চিহ্নিত তাদেরকেও নতুন করে পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। প্রথমত, যে নির্দেশিকাটা, নতুন পরীক্ষার যে নির্দেশিকাটা এসএসসির পক্ষ থেকে জারি করা হয়েছে সেটাকে নিয়েই একটা কেস হয়ে গেছে। এবার এসএসসি এই পুরো বিষয়টি জেনে করেছে কি না জেনে করেছে সেটা আমরা জানি না, কিন্তু আইনজীবীদের পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছে যে যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে 2016-তে যারা পরীক্ষায় বসেছিলেন তারাই একমাত্র, অযোগ্য বাদ দিয়ে বাকি যারা ছিলেন তারাই একমাত্র নতুনভাবে পরীক্ষায় বসার সুযোগ পাবেন, ঠিক সেখানে এসএসসি কেন সকলের জন্য দ্বার উন্মুক্ত করে দিলেন সেটাই একটা বড় প্রশ্ন। শুধু যে দরজা খুলে দিয়েছেন তা কিন্তু নয়, সেখানে এমন কিছু নির্দেশ এসএসসির এই বিজ্ঞপ্তিতে তারা ঢুকিয়ে দিয়েছেন যা নিয়ে বিতর্ক অবধারিত। যেমন বলা হয়েছে যারা এর আগে পরীক্ষা দিয়েছিলেন তাদেরকে 10 নম্বর অতিরিক্ত দেওয়া হবে। এই ধরনের একাধিক ভুলভাল কথাবার্তা তারা এই নির্দেশিকাতে ঢুকিয়ে দিয়েছেন, যা অবধারিত মামলা হবে জানতাম এবং সেই মামলা হয়েছে। এবং যেভাবে পুরো বিষয়টি এগোচ্ছে, মানে এসএসসি এবং রাজ্য সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে, তাতে এই নির্দেশিকাটাই শেষ অবধি থাকবে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। পাশাপাশি এসএসসি এবং রাজ্য এবার হাইকোর্টে ঝাঁপিয়ে পড়েছে এক অদ্ভুত কারণে। কোর্টের নির্দেশে যারা অযোগ্য এবং দাগী, যাদেরকে অলরেডি আইডেন্টিফাই করা গেছে, তাদেরকে নাকি নতুন নির্দেশিকা অনুযায়ী চাকরিতে বসার সুযোগ দিতে হবে। মামাবাড়ির আবদার মানে বোঝেন? মানে আমি জানি আমি চুরি করেছি, অথচ আমি একটা চোর, এস্টাবলিশ চোর হওয়া সত্ত্বেও আমাকে সকলের মতো সমান অধিকার দিতে হবে, আমার বিরুদ্ধে কোনো শাস্তি নেওয়া যাবে না, আমি যেন সকলের সঙ্গে লড়াই করার সুযোগ পাই। এবং চোর যেহেতু আগেই বাতিল হয়ে গেছে, তার জন্য চোরকে দ্বিতীয়বার শাস্তি দিয়ে এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। এরকম অদ্ভুত দাবি রাজ্য এবং এসএসসি দুপক্ষই করলেন কোর্টে। সিঙ্গেল বেঞ্চে বিচারপতি সৌমেন ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিলেন এটা তো হতে পারে না। যারা অলরেডি চিহ্নিত, যারা অলরেডি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, যারা অযোগ্য, যারা দাগী অযোগ্য, তাদেরকে আপনি নিয়োগ প্রক্রিয়ায় ইনক্লুড করতে চাইছেন, মানে আপনি এদেরকে শাস্তি তো দিতে চাইছেনই না, উল্টে কোনো না কোনো কারণে এদেরকে আপনি নতুন করে একটি সুযোগ দিয়ে এদের পাশে দাঁড়াতে চাইছেন, যা কিন্তু আমাদের ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থার পক্ষে অত্যন্ত মঙ্গলজনক কোনো অধ্যায়কে নিয়ে আসবে না। যদিও এ রাজ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে খুব বেশি কথা বলা উচিত নয়, তা সত্ত্বেও যেহেতু রাজ্য সরকার এবং এসএসসি এই শিক্ষা বাঁচানোর জন্যই হাইকোর্ট এবং ডিভিশন বেঞ্চে লড়াই করে যাচ্ছে, তাতে একটু বোঝা যায় তারা এখনো এই রাজ্যের মেধাকে বাঁচানোর চেষ্টা করছে বলে ধরে নেওয়া যায়। আজকে কি হলো? ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দুজনেই অযোগ্য এবং দাগীদের হয়ে লড়াই করা আইনজীবী কল্যাণ ব্যানার্জিকে জিজ্ঞাসা করেন, আপনি কেন অযোগ্য এবং দাগীদের পরীক্ষায় বসার অনুমতি দিতে বলছেন এবং এদেরকে কেন আপনি আলাদা করে রাখছেন না? সেখানে কল্যাণ ব্যানার্জি তার যুক্তি অনুযায়ী দুটো পয়েন্টকে তুলে ধরেন। আমি আপনাদের সামনে দুটো পয়েন্ট রাখছি, আপনারাই বিচার করবেন আসলে কল্যাণ ব্যানার্জি আদালত কক্ষে দাঁড়িয়ে চাইছিলেনটা এক্স্যাক্টলি কি। কল্যাণ ব্যানার্জি প্রথমে যে পয়েন্ট বলেছেন সেখানে তিনি বলেছেন, এসএসসি কেন দাগী বা চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে এ বিষয়ে আপনার কি মত? কল্যাণ ব্যানার্জি বলেন, নতুন নিয়োগে কারা যোগ দিতে পারবেন আর কারা পারবেন না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কিসের ধোঁয়াশা? যেখানে সুপ্রিম কোর্ট অলরেডি অযোগ্যদের আইডেন্টিফাই করে দূরে সরিয়ে দিয়েছে, সেখানে কল্যাণ ব্যানার্জির মতে এই পুরো বিষয়টাই নাকি এখনো ধোঁয়াশা রয়েছে। প্যানেল বহির্ভূত, মেয়াদ উত্তীর্ণ প্যানেল এবং সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন তাদেরকে দাগী বলে চিহ্নিত করেছিল হাইকোর্ট। সুপ্রিম কোর্টও হাইকোর্টের সেই নির্দেশকে মান্যতা দিয়েছে, তার বাইরে আর কেউ দাগী বলে চিহ্নিত হয়নি। এই পরিস্থিতিতে হাইকোর্টের গ্রহণযোগ্য নির্দেশ চাইছেন তারা। কারা নতুন নিয়োগে যোগ দিতে পারবেন, কারা পারবেন না
তা স্পষ্টভাবে বুঝতে চাইছে এসএসসি। সেই কারণে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করা হয়েছে। মানে আমি জানি চোর, এবার কিভাবে চুরি করেছি সেই পুরো প্রকারভেদটা আজকে তুলে ধরা হয়েছে, এবং আদতে আমার ভবিষ্যৎ কি সেই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে হাইকোর্টের বিচারপতির সামনে, যে এসএসসি জানতে চাইছে এই চোরদের নিয়ে কি করা উচিত। কেউ সাদা খাতা জমা দিয়েছে, কেউ প্যানেল বহির্ভূত চাকরি পেয়েছে, কেউ মেয়াদ উত্তীর্ণ প্যানেলের পর চাকরি পেয়েছে। অর্থাৎ চোরেদের আলাদা আলাদা ক্লাসিফিকেশন করা হয়েছে, এবং কোন ক্লাসিফিকেশনকে আলাদা গুরুত্ব দেওয়া উচিত, কোনটাকে একদম চোর তকমা দিয়ে ভবিষ্যতের জন্য আলাদা করে দেওয়া উচিত, এই রকম একটা অদ্ভুত প্রশ্ন পাল্টা হাইকোর্টে তোলা হয়েছে এই অযোগ্যদের আইনজীবীর পক্ষ থেকে। দ্বিতীয় যে প্রশ্নটা বিচারপতিদের পক্ষ থেকে করা হয়েছে, যে দাগিদের পাশে দাঁড়ানোর মতো কোনো অবস্থানে কি এসএসসি রয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়া বা না দেওয়া নিয়ে কমিশন কিভাবে প্রভাবিত হচ্ছে, অর্থাৎ এসএসসির ভূমিকাটি নিয়ে এখানে প্রশ্ন তোলা হয়েছে। সেখানেও কল্যাণ ব্যানার্জির পক্ষ থেকে পয়েন্ট নাম্বার 2 যেটা বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেছেন সরাসরি দাগিদের চাকরি বাতিল হয়েছে, তারা বেতনও ফেরত দিতে হচ্ছে, কিন্তু পরীক্ষায় কেন বসতে দেওয়া হবে না? একই দোষের জন্য কি একাধিক শাস্তি প্রাপ্য? মানে ধরুন আপনি কাউকে খুন করে দিয়েছেন, মানে আপনি সমাজে খুনি বলে চিহ্নিত হয়ে গেলেন, অথচ আপনাকে এই সমাজে বাসস্থান, মানে আপনাকে একইভাবে বসবাস করতে দিতে হবে, কারণ আপনাকে অলরেডি কোর্ট খুনি বলে দিয়েছে। অর্থাৎ আপনার মান সম্মান চলে গেছে, আপনি সসম্মানে আবার জীবনে ফিরতে চাইছেন, কিন্তু আপনার কোনো শাস্তি হলো না। আমি জানি না কোন যুক্তিতে কল্যাণ ব্যানার্জি এই কথাগুলো আজকে কোর্টে বলেছেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা হয়তো অনেক ভালো মনস্তাত্ত্বিক বিচার করতে পারবেন এই পয়েন্টটির। সেখানে বলা হচ্ছে একই অপরাধে দুবার শাস্তি কেন পাবে? আমি সত্যিই জানি না যারা অযোগ্য, যাদের মননে চুরি, যাদের মানসিকতায় চৌর্যবৃত্তি, তারা নাকি ভবিষ্যতে শিক্ষক হতে চান এবং তাদেরকে আবার সমান সুযোগ দিয়ে পরীক্ষায় বসতে দিতে হবে। যারা এই দাবি করেন তারা কি কোনো অংশে চোরেদের সমর্থক নন? প্রশ্ন তো উঠবেই। আজকে কল্যাণ ব্যানার্জির এই প্রশ্ন নিঃসন্দেহে সমাজের আসল, বাংলার আসল শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎকে কি রিফ্লেক্ট করলো না? যে আমি চোর, আমি এস্টাবলিশ চোর, আমি চুরি করেছি, অথচ আমি শিক্ষক হতে চাই, আমি যেভাবে আগে চুরি করেছি সেই প্রক্রিয়াতেই আবার আমি অংশগ্রহণ করতে চাই, কারণ আগে আমার চাকরি চলে গেছিল, কারণ আমি চোরের মানে চুরি করার জন্য শাস্তি পেয়েছিলাম চাকরি যাওয়াতে, আবার পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই, কারণ দ্বিতীয়বার না হলে আমাকে শাস্তি দেওয়া হয়ে যাবে। আমি সত্যিই জানি না লজিকটা এক্স্যাক্টলি কি। সেখানে বলা হয়েছে সিঙ্গেল বেঞ্চও একই প্রশ্ন তুলেছিলেন কল্যাণ, ওরা যদি জালিয়াতি করে এবং দুর্নীতির মাধ্যমে চাকরি পান তাহলে ফলও ভুগতে হবে। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল ফল ভুগতে হবে, কিন্তু নতুন করে আর বাদ দেওয়া এদেরকে যেন না হয়, সেই দাবি কল্যাণ ব্যানার্জির পক্ষ থেকে করা হয়েছে। ইন্টারেস্টিং কি জানেন, এ তো গেল এসএসসি সওয়াল। আজকে রাজ্যের পক্ষ থেকে যে দাবি ডিভিশন বেঞ্চে জানানো হয়েছে সেটা কিন্তু আরো চমকে দেওয়ার মতো। সেখানে বলা হয়েছে সংবিধানের একটা কোট উল্লেখ করে যে সকলের সমান অধিকার বজায় রাখতে হবে, দিতে হবে, সেটা নাকি আমাদের সংবিধানে আছে। এখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল 16 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোর্ট করেছেন সরকারি চাকরিতে সকলের সমান অধিকার হবে, দিতে হবে, কারণ ফলে ওই দাগি চিহ্নিতদের বসতে না দিলে এটা নাকি মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা। মানে আপনি চুরি করেছেন এবং আপনি সরকারি চাকরিতে বসতে পারবেন, কারণ আমাদের সংবিধান বলেছে সকলের সমান অধিকার দিতে হবে। ন্যায্য অন্যায্য, বৈধ অবৈধ, এগুলো নিয়ে সংবিধান কিছু বলেনি? আমি সত্যি জানি না এটা কি ধরনের কথাবার্তা আজকে রাজ্য ডিভিশন বেঞ্চে বললেন, সেটাই নিয়ে তো একটা বড় প্রশ্ন। আর সব থেকে বড় প্রশ্ন, কিসের জন্য অযোগ্য দাগিদের হয়ে সওয়াল করছে রাজ্য, যারা অলরেডি এস্টাবলিশ হয়ে গেছেন অযোগ্য বলে, যারা অলরেডি দাগি ক্রিমিনাল, যারা চুরি করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে, তাদের জন্য সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে সওয়াল কিসের জন্য করে যাচ্ছে এসএসসি এবং রাজ্য, সেই প্রশ্ন তো দিনের শেষে উঠবে। এবং আমার দৃঢ় বিশ্বাস এই পুরো বিষয়টি সুপ্রিম কোর্টেও গেল বলে, এবং সুপ্রিম কোর্টে যাওয়া মানে ফের একবার সময় চুরি করার প্রক্রিয়া, এবং আপনারা বুঝতেই পারছেন ন্যূনতম 1 মাস হয়তো এই পুরো প্রক্রিয়াটি পিছিয়ে যেতে চলেছে। এবং রাজ্যের কাছে যেমন ওবিসি মামলা নিয়ে এখনো ক্ল্যারিটি নেই, এই নির্দেশিকা নিয়েও কিন্তু দিনের শেষে কোনো ক্ল্যারিটি থাকবে না। সেখানে রাজ্যের পক্ষ থেকে আরো ইন্টারেস্টিং কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে অযোগ্যদের নিয়োগে অংশগ্রহণ করতে না দিলে অপূরণীয় ক্ষতি হবে, তাদের ভবিষ্যতের কথায় মাথায় রাখতে হবে।
এবং সেখানে বলা হয়েছে তারা নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন কিনা তা সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানায়নি। মানে চোরেদের ভবিষ্যৎ কি হবে তা সুপ্রিম কোর্টকে জানাতে হবে। দ্বিতীয়ত, চোরেদের যদি ভবিষ্যতের কথা মাথায় রাখতে হয় তাহলে এদেরকে নির্দেশিকা অনুযায়ী পরীক্ষায় বসতে দিতে হবে, না হলে এদের ভবিষ্যতে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। আমি সিরিয়াসলি বুঝতে পারছি না চোরেদের ভবিষ্যৎ নিয়ে এত কেন কনসার্ন আমাদের এই রাজ্য। বিচারপতি যদিও পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনো অবস্থাতেই এই অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না। অর্থাৎ যারা অযোগ্য দাগী বলে এস্টাবলিশড, যারা চিহ্নিত, তাদেরকে নতুন নির্দেশিকা অনুযায়ী চাকরির পরীক্ষায় বসতে দেওয়া হবে না। অর্থাৎ ফের একবার হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্য এবং এসএসসি। কিন্তু ধাক্কা খাওয়ার বাইরে বেরিয়েও যদি গভীরভাবে এই পুরো এপিসোডটাকে পর্যালোচনা আপনারা করেন তাহলে বুঝবেন আজকের দিন অবধিও এত বিতর্ক, এত সমালোচনা থাকা সত্ত্বেও অযোগ্য দাগী ক্রিমিনাল চোর শিক্ষকদের হয়ে লড়াই করার চেষ্টা করে গেল আমাদের এই রাজ্য, আমাদের এই পর্ষদ। কারণটা কি? আমাদের শিক্ষা ব্যবস্থার দিনের পর দিন যেরকম অবনমন হয়ে গেল, সেই অবনমনের কাণ্ডারি হয়ে আজকে ফের রাজ্য এবং এসএসসি তাদের নিজেদের যে অবস্থান সেই অবস্থানই বজায় থাকলো এবং তারা সেই অবস্থানকে বজায় রেখেও আমার দৃঢ় বিশ্বাস সুপ্রিম কোর্টে গেলেন বলে।